নমস্কার আমার নাম আমি ঘাটাল থেকে। তো আমার বয়স এখন 26। জাস্ট 2 মাস হলো আমি মানে আমার ম্যারেজ হয়েছে। মানে যেখানে আমার একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হচ্ছে, ধরে নিন আমাদের মধ্যে কোনো কনফ্লিক্ট হচ্ছে, কোনো একটা ডিসিশন নিতে কনফ্লিক্ট হচ্ছে, বা কোনো কথা নিয়ে কনফ্লিক্ট হচ্ছে। তো সেখানে আমার মাথায় যেটা আসছে, আমি মানে কোনো রকম রিয়াক্টিভ, মানে আমি কোনো রকম রিয়াকশনই দেবো না। আমি মানে ফুল একটা ইগনোর করে যাব। আমি আমি ভাবছি যে আহ, অতটা রিয়াকশন কেন দেব? আমি একটা ইন্ডিপেন্ডেন্ট, সে একটা ইন্ডিপেন্ডেন্ট, এইরকম কনসেপ্ট চলে আসছে। তো প্রেম কি এইরকম ভাবে, আমার কি চলবে জীবনটা? রিয়াকশন দেখুন, এক্সপ্রেস করার না করার এই দুটো কথা পরে বলছি। রিয়াকশন এসে গেছে, তাই তো? তার মানে জাজমেন্ট হয়ে গেছে, কোনটা ঠিক ভুল ডিসাইড হয়ে গেছে। এটা হলো কিন্তু সিড, বীজ, যেখান থেকে কিন্তু ক্ল্যাশ জন্ম হয়। রিয়াকশান আসছে মানে ভিতরে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে, আপনার মধ্যে মনে হয়ে গিয়েছে যে, আমি শব্দটাকে দেখুন, রিঅ্যাক্ট মানে হলো আপনি একটা রিপিটেটিভ অ্যাকশান করতে চলেছেন। মানে ওই কাজটার মধ্যে আপনি খুব বেশি সংবেদনশীল নন, একটা অ্যাক্ট করবেন। এবারে কেউ আপনাকে কিছু বলেছে, আপনি এবার বলবেন এবারে আমি ঝাড় দিয়ে দেবো, এবার আমি চিৎকার করে কথা বলবো। এইগুলো রিয়াকশানস। তো রিয়াকশানের মধ্যে কিন্তু পার্সন খুব অ্যালার্ট থাকে না, ঠিক আছে? যদি এটা ভিতরে ভিতরে এসে গিয়ে থাকে, ঠিক আছে, বাইরে যদি না বেরোয়, এটা হাফ ভালো হলো। হাফ ভালো কি, বাইরে বাইরে আমি কিন্তু ঝামেলাটা এই মুহূর্তে অ্যাভয়েড করে ফেললাম। এটার একটা ভ্যালু আছে যে আমি অ্যাভয়েড করে ফেললাম, আমি সাপ্রেস করে নিলাম। কিন্তু মাথায় রাখুন, বিষয়টা এমন হবে যেন ইটের নিচে একটা গাছ জন্ম নিয়েছে, ও কিন্তু স্ট্রাগল করছে ভিতর থেকে বেরোতে। প্রেশার কুকারের ভিতরে প্রেশার হচ্ছে, সিটি আজ না হোক কাল বাজবে, আজকে আমি চেপে দিলাম কোনোভাবে, একটু গ্যাসটা কমিয়ে দিলাম, কিন্তু কন্টিনিউয়াস একটা প্রেশার চলছে। তো রিয়াকশন কেন হতে থাকে? কারণ আমরা জাজমেন্টাল হয়ে যাই চট করে, ঠিক আছে? তো বিশেষ করে বিবাহিত জীবনে এতখানি ম্যাচুরিটি থাকতে হবে যে আমরা এইটুকু, যেটা প্রথমে বললাম, আমরা জাজমেন্টাল হব না, আমাদেরকে আরেকজনের হয়ে বুঝতে হবে। এই জন্যই তো বিবাহ মানে, আমি আগেও বলেছিলাম, বিশেষভাবে ভার বহন করা, ঠিক আছে? তো যখন বিশেষভাবে বহন করছি, তখন একে অপরের যাবতীয় সত্তার যে সৌন্দর্য যা কিছু আছে সেটাকে আমরা বহন করছি। আমরা রিয়াক্টিভ হয়ে গেলে কি করে চলবে? ধরুন, যেমন সম্পর্ক, যেমন বিবাহকে বলা যেতে পারে মধুর ভাব, বৈষ্ণবদের ভাষায় বলে। এর মধ্যে সব ভাব আছে। মায়ের ছেলের প্রতি যেমন ভালোবাসা, দেখবেন হাজব্যান্ড ওয়াইফের প্রতি মধ্যে তা থাকে। বন্ধু বন্ধুর মতো সেটাও থাকে। আচ্ছা, একজনের সেবা করছে, লাইক আমাদের যে মেয়েরা থাকে তারা যেভাবে কাজ করে, সেরকমও দেখবেন একে অপরের জন্য সেবা করে। এর কাপড় কেচে দিচ্ছে, ওর জন্য চা করে দিচ্ছে, ঠিক আছে? প্লাস একজন প্রেমিক প্রেমিকার মধ্যে যা থাকে সেটাও থাকে। তো বিবাহে এই চারটে সম্পর্ক একসাথে চলে আসে। এবার ভাবুন, একটা মা তার সন্তানের প্রতি রিয়াক্টিভ কি করে হবে? মা কি এমন হতে পারে যে সন্তানকে খুব জোর থাপ্পড় মেরে দিল, তার কাণ্ডে আওয়াজটা চলে গেল, পুরো এত জোর মেরেছে? রিয়াকশন কিন্তু এরম করবে। মা যদি সন্তানের প্রতি কোনো রকমের কঠোর পদক্ষেপও নেয়, সেটা কিন্তু খুব দায়িত্বশীল পদক্ষেপ হবে। ছেলেকে তো মারবো, দেখবেন আগেকার দিনে দেখবেন পিঠে হাত দিয়ে পিঠে মারতো টিচাররা, এমনভাবে মারতো না যে এদিক ওদিকে আন্তাবড়ি লেগে যাবে। তো ঠিক তেমনই যখন রিয়াকশান বলছি না, আমি কিন্তু তখন যে রিয়াক্টিভ হবে, সে কিন্তু তার আওতার বাইরে চলে যাচ্ছে। মানে সে তার মধ্যে তার অ্যালার্টনেসকে সম্পূর্ণ শেষ করছে। এবং আনঅ্যালার্ট ব্যক্তি মাতালের মতো, এবং মদ খেয়ে একজনকে খুনও করা যায়, পরেও হুঁশ আছে, তখন মনে হবে আমি কি করলাম। রিয়াকশান ইজ লাইক দ্যাট। তো অবশ্যই বিবাহের মতো একটা ম্যাচিওর সম্পর্কে বিশেষ করে রিয়াকশান মাস্ট নট বি দেয়ার। ওখানে কিন্তু সব সময় আমাদেরকে ওই চারটে ভাবের কথা বললাম, মায়ের মতো, সন্তানের মতো, বন্ধুর মতো একে অপরকে সামলাতে হবে। অবশ্যই আমরা কোনো কিছুতে কঠোর হব যেমন দরকার হবে, যেটা জীবনের নেতিবাচক দিক, আমরা তো কঠোর হবই। কিন্তু সেই বলে না যে শাসন তার সাজে যে সোহাগ করতে জানে। তো যেমন মা যদি খুব ছেলেকে মারেও, ছেলে কিছুক্ষণ চুপ করে গেলেও দেখা যাবে যে ছেলে সেই মাকেই এসে ধরে। তো এত ম্যাচিউরিটি স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে থাকা উচিত যে একে অপরকে যদি কিছু কঠোর কথা বা আচরণ করেও, তার আগে যেন এটা ফিক্সিয়েট হয়ে যায় যে দেয়ার ইজ লাভ, দেয়ার ইজ সিম্প্যাথি, ঠিক আছে? এটা আগে ঠিক করতে হবে, অতটা বিশ্বাস একে অপরকে দিতে হবে। তারপরে যদি আপনি কিছু এও করেন, কোনো রকমের কঠোর পদক্ষেপও নেন, সেটা বিশেষ কোনো কাজ করবে না। কিন্তু ইফ দেয়ার ইজ রিয়াকশান, মাথায় রাখতে হবে আই এম নট ম্যাচিউর এনাফ। আমাকে নিজের উপর অনেকটা কাজ করতে হবে। আমাকে রিয়াকশান অর্থাৎ নেশার মতো, নেশা ছেড়ে দিয়ে অ্যালার্ট হতে হবে। নিজেকে বলতে হবে কোথাও ওয়েট অ্যান্ড ওয়াচ।
বলুন। আরেকটি প্রশ্ন ছিল বলতে, যে আরেকজন মানুষ আমার জীবনে এসেছে, তার প্রতি সে প্রেম যে একটা গভীর, আমি হয়তো ওর কিছুই বুঝি না প্রেম বলতে, তো আপনার কাছে এই মুহূর্তে আমি সেই অর্থটা যদি একটু বুঝিয়ে বলেন, বা সেভাবে সেটাকে যাতে মেনটেন করতে পারি, কারণ সেইটা যদি একটু বলতেন। দেখুন, লাভ মানে হলো সহজ কথায় ওয়াননেস। হোয়াট ইজ ওয়াননেস প্রশ্ন সে দাঁড়ায়। একটু আগে আমরা আলোচনা করলাম যে দুজনের মধ্যে মতামত আলাদা, নিজেদের থট লাইন আলাদা, নিজেদের স্টোরি লাইন আলাদা, তাহলে কি করে ওয়াননেস হতে পারে? ঠিক আছে, এই জায়গাটা কিছুটা নিজের সাথে বসার পরেই সম্ভব হয়। এই জন্য বিয়ে দেখবেন ম্যাচিওর স্টেজেই করতে বলে। আগেকার দিনে প্রথা ছিল যে গুরুকুলে যাওয়া এবং ব্রহ্মচর্য পিরিয়ডটাকে ওভার করে তারপরে কেউ বিয়েতে প্রবেশ করত। কারণ ব্রহ্মচর্য শব্দের অর্থই হয়ে গেল বিরাট হয়ে যাওয়া, ভাস্টনেস। ভাস্টনেস কোথায়? নিজের মধ্যে। আমরা যত ভালোবাসতে চাইব তত আমাদেরকে বিরাট হয়ে যেতে হবে। সব সাইমেন্টেনিয়াস অপোজিটস এবং সো কল্ড অপোজিটসগুলোর জায়গা নিজের মধ্যে থাকতে হবে। যেমন ভারতের যে ভাবনা চিন্তা, তার মধ্যে কিন্তু বারবার রাখা হয়েছে, ভারত বারবার বলেছে এই পথে হতে পারে তো ওই পথেও হতে পারে, এটাও হতে পারে ওটাও হতে পারে। ঠিক আছে, তো যখন বিয়ের মতো একটি সম্পর্ক যার মধ্যে আমরা প্রবেশ করছি, সেইখানে কিন্তু নিজের মধ্যে, বাইরে আমি কিভাবে আচরণ করব, কে থাকবে পার্টনার পরের কথা, নিজের মধ্যেই লাভকে কাল্টিভেট করতে হবে। লাভ মানে যেহেতু ওয়াননেস, সেই জন্য দোষ সব রকমের ডাইভার্সিটি আছে, কিন্তু নিজের মধ্যে একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করে নিতে হবে, বা সেই কমন প্ল্যাটফর্মকে এনরিচ করতে হবে। এই জন্য ব্রহ্মচর্য পিরিয়ডটি খুব গুরুত্বপূর্ণ থাকে বিয়ের আগে, যে যখন ব্যক্তি ম্যাচিওর হয় যে হোয়াট ইজ লাভ। তো এই লাভকে ডিফাইন করতে গেলে শুধুমাত্র একটা জায়গা থাকবে, আমার যে পার্টনার আছে, আমার সাথে যে চলছে, কোনোভাবেই সে আমি আলাদা নই। আমাদেরকে রিয়াকশান যখন আসে, যখন আমরা সম্পর্কের মধ্যে চলতে শুরু করি, আমরা কোথাও যেন চলতে চলতে একে অপরের অজান্তেই একে অপরের বিরোধে দাঁড়িয়ে যাই। এটা করা যাবে, এটা করা যাবে না, ওর সাথে কথা বলা যাবে, তার সাথে কথা বলা যাবে না, তুমি তোমার মায়ের প্রতি বেশি বায়াসড, এই ইত্যাদি যে জিনিসগুলি থাকে, এগুলি এসে ডুয়ালিটি থেকে, দুই থেকে, ও আলাদা আমি আলাদা। উই আর দ্য এক্সপ্রেশন অফ টু। যেমন দুটো চোখ, আমরা যেমন দুটো চোখের মধ্যে, দুটো চোখ আলাদা আলাদা। আপনার যদি বাঁ চোখে লাগে, আপনি ডান চোখে গিয়ে ফু দেবেন না, আপনি বাঁ চোখেই দেবেন। কিন্তু দুটোই আপনার চোখ, এই দুটো চোখের প্রতি আপনার যেমন এক ভাব থাকে, এই এক ভাব স্বামী স্ত্রীর মধ্যে থাকতে হবে। ঠিক আছে, স্বামী স্ত্রী যেমন কি বলবে, আমার স্বামীর হয়তো দেখা যাবে যে ও ইঞ্জিনিয়ারিং করেছে, তো ওর একটা ভাবনা চিন্তা আছে, স্ত্রী হয়তো সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে, তার একটা ভাবনা চিন্তা আছে। এটা যেন দুটো চোখের মতো। ঠিক আছে, লাভ কি? জীবনকে সাজাতে ইঞ্জিনিয়ারিংয়ের দরকার, সাহিত্যের দরকার, এই ম্যাচুরিটি, এই দুটোই চাই না। নর্মালি কি হয়, আরে তোর স্বামী তো, মেয়েদের কথা হয়, আরে তোর স্বামী তো সবসময় কাঠখোট্টা টাইপের, সবসময় পুরুষের যে বিষয় কথা থাকে, আর মেয়েদের দিকে হয় যায়, মেয়েরা তো সবসময় এরকমই বলে। তো এই যে দুটো দিক জীবনকে সাজায়, ভিতরে বাইরে, আউটার ইঞ্জিনিয়ারিং, ইনার ইঞ্জিনিয়ারিং, দুটো জিনিস যে জীবনকে সাজায়, সাহিত্য ইনার ইঞ্জিনিয়ারিং বলছি তাকে আমি। এই দুটো জিনিসকে যে নিজে ইন্ডিভিজুয়ালি বুঝতে শিখেছে, সে প্রেম কি বুঝেছে। আপনি যদি বোঝেন যে দুটো জীবনকে সাজায়, ঘর সামলাতে স্ত্রীর একটা সম্মান আছে, বাইরে সামলাতে আমারও একটা সম্মান আছে। বিয়ে হয়তো আপনার হয়নি, কিন্তু আপনি দুটোই খুব ভালো করে বুঝেছেন, তাহলে আপনি বিয়ের জন্য ইনাফ ম্যাচিওর হচ্ছেন। যদি মনে হয়ে যায় যে না বাইরেটাই আসল, ভিতরটা ঘরে আর কি করে, যেগুলো হয় নর্মালি গৃহস্থ জীবনের ঝামেলা, যেগুলো দেখুন আমাদের জীবনে খুব বড় বড় ঝামেলা নেই, ছোটোখাটো জিনিস যেগুলো নিয়ে আমাদের সমস্যা হয়, তুমি কি বুঝবে আর তুমি কি বুঝবে। যেদিনকে কেউ এই দুটো দিককে ইন্ডিভিজুয়ালি বুঝতে শুরু করে দিয়েছে, সে কিন্তু ভার বহন করার উপযোগী। আবার শুনলে হয়তো অবাক হবেন, একটা গুরুর কাজও তাই থেকে যায়। যে দুটোই বুঝতে শিখেছে সে গুরু হতে পারবে। যে জানে যে উত্থান পতন এটা জীবনের নিয়ম, সেই একটা শিষ্যের প্রতি খুব বেশি সিম্প্যাথেটিক, করুণাপ্রবণ, কম্প্যাশন রাখতে পারে। তো ঠিক তেমনই স্ত্রী স্বামীর প্রতি একটা কম্প্যাশন রাখবে, ও বাইরেটাকে সামলাচ্ছে, ঠিক আছে, ইয়েট ওর ইনার গ্রোথে আমাকে সহায়তা করতে হবে। আপনার ক্ষেত্রেও সেরকম, যে ও ভিতরটাকে সামলাচ্ছে, ওর আউটার গ্রোথে আমাকে সহায়তা করতে হবে। স্ত্রী সাধারণত ভিতরে ভিতরে থাকে, তো স্ত্রীকে নির্ভরশীল না বানিয়ে
তাকে আরো ম্যাচিওর বানানো, এটা স্বামীর ধর্মের মধ্যে পড়ে গেল। আবার স্বামী যেহেতু বাইরের দিকে থাকে, তার ভিতর তার যে ইনার গ্রোথ হয়, তার মধ্যে সেন্সিটিভিটিতে নীল না হয়ে যায়, সেই রকম পরিবেশ তৈরি করে ফেলা স্ত্রীর ধর্মের মধ্যে পড়ে। তো এই জন্য একে অপরকে অর্ধাঙ্গিনী বলা হয়, অর্ধ অঙ্গ একে অপরকে গঠন করবে। যেমন আমাদের মন অস্থির থাকলে শরীরটাও বিশেষ কাজে দেয় না। মন ভালো নেই, শরীর খুব ভালো আছে, আপনি বলবেন যে আমি ম্যারেজ পার্টিতে যাব না। কি হয়েছে? চোখে ব্যথা, পায়ে ব্যথা, কিচ্ছু ব্যথা না, ভালো লাগছে না, কিন্তু ফিজিক্যালি আপনি ফিট, মন ঠিক নেই। আবার দেখা যাচ্ছে যে আপনার মন একদম চাঙ্গা, কিন্তু কোমরে খুব ব্যথা, উঠতে পারছেন না। এই দুটোতেই জীবন অসুস্থ হয়ে পড়বে। ঠিক তেমনি এই দুটো আলাদা হয়েও দেয়ার ইজ ওয়াননেস। শরীর ঠিক না থাকলে মনও থাকে না, মন ঠিক না থাকলে শরীর থাকে না। স্বামী স্ত্রী এইরকম, বিবাহ এরকম। যেই দিনকে কারোর মধ্যে, সে পুরুষই হোক বা স্ত্রী, এইরকম বোঝার মতো ম্যাচুরিটি এসে যাচ্ছে, হি ইজ কাল্টিভেটিং লাভ। এই ভালোবাসা দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে জীবনটা এইরকম। একে অপরকে বোঝার জন্য স্পেস দিতে হবে। আর সব কিছু যে আমরা একে অপরকে অ্যাকসেপ্ট করেই ফেলবো তা নয়, কিছু কিছু জিনিস আমাদেরকে মৌন থাকতে হবে, কিছু কিছু জিনিস আমাদের ইগনোর থাকতে হবে। যেমন দুটো 12-14 বছরের ছেলে, দেখবেন এই বয়সে দেখবেন লোকে স্ল্যাং বলতে শুরু করে। ঠিক এই বয়সে ছেলে মেয়েরা দেখবেন, টিনেজার্স যারা হয়, তারা দেখবেন একটুখানি চটকদার কথা, একটুখানি ওই বৈশোচিত কথাগুলো বলতে শুরু করে। এই সময় যদি ঠাকুরদা বা বাবার সামনে চলে আসে, তাহলে কি বাবা রিয়াক্টিভ হবে? বাবার বুদ্ধিমত্তা বাবা শুনেও শুনবে না। কেন? বাবাও 12 বছরের ছিল, কিন্তু তখন গিয়ে ওই বাবাগিরি দেখালে সমস্যা তৈরি হয়। এগুলি আমাদের সমস্যা। তো সাথে যে পার্টনার আছে, তার মতো করে জীবনকে বোঝা, তাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া, অথচ জীবনে একটা সামঞ্জস্য থাকবে। এই দুটো যদি আমরা আনতে পারি, তাহলে কিন্তু জীবনে প্রেম হবে। না হলে কিন্তু ওই ছোট ছোট জিনিস নিয়ে আমরা ফেসে থাকবো। ঠিক আছে। আরেকটি প্রশ্ন, মানে আমার কি মানে তার জীবনের অতীত বা কোনো কিছু কে নিয়ে ডিস্টার্ব হওয়া, বা এটা কি উচিত আমার, মানে তার বর্তমানটা থেকে আমাকে স্টার্ট করাটা উচিত? হ্যাঁ, দুটো জিনিসই একসাথে সুন্দর। এই কথাটা আসে ওই সময়, অতীত। দেখুন, অতীত হলো একটা আইডেন্টিটি, কিন্তু নো ডাউট, যদি অতীত চলে গিয়েছে, কিন্তু অতীত অর্থাৎ একটা হ্যাবিট প্যাটার্ন গ্রো হয়েছে, সেটাই তো অতীত আমাদের। কেউ হয়তো খুব স্মোক করে, ঠিক আছে, আগে সে স্মোক করতো, এটা কি আজকে দেখে চলবো? একদমই না। আজকের দিনে সে হয়তো স্মোক ছাড়তে চাইছে, সে এক নন স্মোকার হতে চাইছে, খুব আনন্দের কথা। ইয়েট আমরা যদি অতীত জানি, তাতে খুব হার্ম নেই। আমাদের জানা উচিত যে দেয়ার ইজ আ টেন্ডেন্সি, তাই না? যেমন আজকে আমার ছোটবেলায় নিউমোনিয়া হয়েছিল, তা আজকে কি আমি স্নান করব না? আজকে কি আমি আইসক্রিম খাবো না? আজকে কি নিয়ে তো আমি বাঁচবো, কিন্তু মাথায় রাখবো দেয়ার ইজ আ টেন্ডেন্সি যে নিউমোনিয়া হলেও হতে পারে। এটা আমাকে সচেতন বানিয়ে রাখবে কিছুটা। তো অতীতের একটা ভূমিকা আছে জীবনে। অতীত আমাদের শিক্ষার সমষ্টি, ঠিক আছে। এই শিক্ষার থেকে আজকের দিনের লিভিংনেসে দাঁড়িয়ে যেইটুকু আমাকে এগিয়ে নিতে সহায়তা করছে, অতটা আমাকে নিতেই হবে। আপনার সার্টেন টেন্ডেন্সি থাকবে হয়তো, সেই টেন্ডেন্সিগুলোকে মনে করে করে কি আজকে আমি জীবনটা কাটিয়ে দেবো? ওটাই কি আমার আইডেন্টিটি? না, ওটা আমার আইডেন্টিটি নয়। আমি প্রত্যেক মুহূর্তে ফ্রেশ, প্রত্যেক মুহূর্তে সুন্দর, নতুন করে অপশান জীবনে দিচ্ছে। খুব সুন্দর কথা আছে, বলা হয় যখন আপনি একটা বুক পড়ছেন, একটা বই পড়ছেন, জীবন আপনাকে একটা খুব ভালো রিডার বা রাইটার হওয়ার অপরচুনিটি দিচ্ছে। যখন আপনি হাঁটছেন, আপনাকে খুব সুন্দর কিন্তু একটা অ্যাথলেট হওয়ার অবকাশ দিচ্ছে। সব রকম সম্ভাবনা নিয়ে যেমন দাঁড়িয়ে আছে। আপনি হাঁটাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনি হয়তো চেস খেলছেন, আপনি খুব একটা ভালো চেস প্লেয়ার হতে পারেন। সেই দিকে জীবন কিন্তু সম্ভাবনাময় হয়ে আছে। তো বর্তমান সবসময় একটা বিরাট সম্ভাবনার জায়গা। অতীত থেকে তাহলে কতটুকুনি নেব? অনেকে বলে অতীত জানার কি দরকার আছে, এটা রং আইডিয়া আমার মনে হয়। আবার কেউ যদি বলে অতীতটাই আসল, আমি বলবো ইটস অলসো রং আইডিয়া। অতীতের একটা ভূমিকা আছে। অতীতের ভূমিকা এইটুকুনি, আজকের দিনে যাতে আমি সামলাতে পারি। আগে আমি হাঁটতে হাঁটতে গাড্ডায় পড়ে গেছিলাম, বা আমি ফুটপাতে ফোন চালাতে চালাতে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে ধাক্কা লাগছিলাম, ওটা আমার অতীত ছিল। আজকের দিনে আমি সচেতন হতে পারি ফুটপাতে এভাবে হাঁটা উচিত নয়। তো অতটুকুনি ভূমিকা আছে। কিন্তু যদি আমরা আজকে ভাবি অতীতে আমি ফুটপাতে হেঁটেছিলাম, তার ফলে আমি একজনকে, আমি যে আনঅ্যালার্ট হয়ে ফুটপাতে মোবাইল দেখতে দেখতে হাঁটি, আমি ফুটপাতে হাঁটবই না, এটা রং অ্যাপ্রোচ। এটা করা যাবে না। আবার আমি ভুলেই গেলাম আমি কি করেছিলাম, এটাও রং অ্যাপ্রোচ। তো এই দুটোর মাঝে এক সন্তুলন, অতীতকে ইউজ করতে হবে বর্তমানে জীবন্ততার প্ল্যাটফর্মে, এটা খুব দরকার। অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী মানে যে আপনি, আমি দেখেছি আপনি অনেক রকমের কোর্স অফার করছেন।
আমি শুধু বলবো এই মুহূর্তে কোন একটা কোর্স যেটা আমার জন্য উপযুক্ত হবে, যদি আমি এনরোল করতে চাই পাশাপাশি, মানে আমি কিছুই জানি না, মানে আধ্যাত্মিক ভাবে চলা বা এই পথে যদি আমি কিছুটা অগ্রসর হতে চাই, তো আমার পক্ষে এই মুহূর্তে কোন আপনার অফার করা কোনো কোর্স এনরোল করা উচিত, বা কিভাবে ফলো করা উচিত, কিভাবে প্রোগ্রেস করা উচিত, আপনি যদি একটু আপনি কি কোনো স্পিরিচুয়াল বুকস বা কিছু পড়েছেন ইন দ্য মিন টাইম? সেভাবে কিছু পড়িনি, তবে হ্যাঁ বিবেকানন্দের কিছু পুরনো মুভি দেখেছি, যেগুলো অনেক অনুপ্রাণিত করেছে, ব্যাস এতটুকুই। এছাড়া সেইভাবে কিছু দেখুন, আমি আগে বলবো কোর্সগুলি করার আগে কোর্সগুলো তো একটা ডিপ ডাইভ দেওয়া, ঠিক আছে? আমি বলবো কিছু সামান্য বেসিক বেসিক বই আগে পড়ুন। স্বামী বিবেকানন্দের বই হোক, ঠিক আছে, কিছু আপনার নিজের রুচি মতো কিছু ফিলোজফার্সের বই হোক, ঠিক আছে? আগে চট করে কোর্সে ঢোকার আগে আমি তো বলে দিতেই পারি, আপনি হয়তো সেটা এনরোল করেও নেবেন, কিন্তু তাই সেটা লাভ পাওয়ার আগে কিছু বেসিক জিনিস, হয়তো একটুখানি গীতা, বা জাস্ট একটা জেনারেল নলেজ। দেখুন, যে কোনো জিনিসকে করতে গেলে না, মানে গভীরে যেতে গেলে দেয়ার মাস্ট বি কোয়ারি, ঠিক আছে? ওই কোয়ারিটা খুব জেনুইন হতে হবে, যে আমার মোটিভটা কি, ঠিক আছে? আপনি যখন কিছু বুকস পড়বেন, যদি আপনি ওর মধ্যে ইন্টারেস্ট পান যে এই বিষয়টা কি, গভীরে গিয়ে দেখি, অনেক বই আছে যেগুলোকে আমরা দেখতে পারি। যেমন ধরুন উপনিষদের দিকেও যেতে পারেন, খুব র্যাশনাল কিছু কিছু বুকস আছে, কিছু ইংলিশ বুকস আছে, সাইকোলজির উপর কিছু বুকস আছে। সে পরবর্তীকালে আমাকে যদি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করা হয়, এখন আমার পুরোপুরি মনে পড়ছে না যে আপনি যে স্টেজে আছেন তার জন্য কোন বুকটা রেফার করা ভালো হবে। কিছু একটা ধারণা আনুন আগে, ওই ধারণার মধ্যে থেকে দেখুন কোয়ারিটা, আপনার জিজ্ঞাসাটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? তো বিভিন্ন সমসাময়িক বইগুলো পড়লে একটুখানি সময়, খুব বেশি না, অল্প অল্প করে একটা ধারণা নিলে আমি একটা থট লাইন পাবো যে আমার থট লাইনটা এইদিকে যাচ্ছে। দেন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন কিছু বা কাউকে যে আমার পক্ষে কোন কোর্সটা ভালো হবে, এখন থট লাইনটা নির্মিত হয়নি, এখন মনটা নিজের জন্য খুব সময় কম বার করেছে, এই সব নিয়ে খুব জড়িয়ে আছে। তো সব জিনিস নিয়ে আমার টোটাল ভাবনা চিন্তাটাই হলো যে নিজের জন্য সময় বের করুন, বি হেলদি টু মেক আদার্স হেলদি, তাই না? মানসিকভাবে শারীরিকভাবে দরকার এটা। তো ওই হেলথের আগে ডেফিনেশনটা নিজের কাছে বানাতে হবে যে আমি কি চাইছি জীবন থেকে, ওই জায়গাটা প্রমিনেন্ট হয়ে উঠে আসুক আগে, তারপরে একটু বলা সম্ভব হবে যে আপনার লাইনটা এটা হলে ভালো হয়। বুঝতে পারছেন তো? কিছু বেসিক বই, স্বামী বিবেকানন্দ স্বামী শিষ্য সংবাদ বইটা আমরা খুব বলি, এটা পড়তে পারেন, অনেক বিষয় নিয়ে ওখানে আলোচনা করা আছে। তারপরে শ্রীরামকৃষ্ণ কথামৃত তো আছে, এটা একটা খুব ভালো বই। আচ্ছা, তারপরে যদি আপনার নেচার কীরকম সেটা আগে স্টাডি করতে হবে, সেই জন্য কিছু হ্যাবিট প্যাটার্ন নিয়ে কিছু সাইকোলজিক্যাল বুকস আছে, সেগুলো পড়তে পারেন, ঠিক আছে? হ্যাবিট নিয়ে আমি কিছুটা অ্যানালিসিস করেছিলাম নিজের। হ্যাবিট বলতে আমি ভীষণ রকমের অ্যাডিকটিভ, যখন গেম খেলতে থাকি তো গেমই খেলতে থাকি, আমার যেটা প্রায়োরিটি কাজ আমি সেটাকেও ভুলে যাই। আর কোন রকম হ্যাবিট বলতে যেটা মানে ডেলি রুটিন, আমি জানি এটা ভালো, কিন্তু সেটার প্রতি ততটা মানে এফোর্ট দিতে পারি না। খুব বাচ্চাদের মতো শোনাচ্ছে ব্যাপারটা। না না, ঠিক আছে, আমরা সবাই বাচ্চা, ওটা কোনো অসুবিধা নেই, এটা সবারই হয়, কোনো অসুবিধা নেই জিনিসগুলো। আপনি বেসিক কিছু এইগুলি পড়ুন, কথামৃত ধরুন, আপনি কি এটা একটা ককটেল পাবেন সব রকম, ঠিক আছে? স্বামী শিশু সংবাদ ধরুন, এই যদি শুরু করুন, এবার দেখুন লাইনটা কোন দিকে যায়, ভাবনা চিন্তাটা কোন দিকে মোল্ড হচ্ছে, তার উপরে ভিত্তি করে আমি একটা হয়তো বলে দেবো ভবিষ্যতে যে এই বইটা আপনি এগান, আপনার সুবিধা হবে, বা এই কোর্সটা করুন, বা এরমভাবে চলুন। ঠিক আছে, ঠিক আছে, প্রসিড করুন ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো নেই, কোনো গোল নেই। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনার সাথে করতে পারে ভীষণ ভালো লাগে। আশীর্বাদ করবেন যেন। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, ভালো।